এটাই ছিল ইন্ডিয়ার একদম শেষ জায়গা 1971 সালের আগে। ইউ আর আন্ডার এনিমিজ অবজারভেশন। আমাদের এদিকে কিন্তু পাকিস্তান বর্ডার। ऊपर जो माउंटेन ऊपर रोड जैसा है वो बैंकर है, आर्मी के पास आर्मी का बैंकर है। আপনার গুলিয়ে যেতে পারে কোথায় আছেন, রাজস্থানে না লাদাখে। সিল্ক রুট মানেই মনে পড়ে যায় আমাদের পাশের রাজ্য সিকিমের কথা, কিন্তু ভারতবর্ষের লাদাখেও রয়েছে মধ্য এশিয়ার সাথে ভারতবর্ষের যোগাযোগের অন্যতম মাধ্যম সিল্ক রুট। দুর্গম এই পাহাড়ি উপত্যকার মধ্যে দিয়ে বাণিজ্য পথ দিয়েই আজকে আমি আপনাদের নিয়ে যাব। আমরা নুব্রা ভ্যালি থেকে যাচ্ছি পাকিস্তান অধিকৃত বাল্টিস্তান অঞ্চলে, যেখানে মুখোমুখি বন্দুক উঁচিয়ে রয়েছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী। একসময় পাকিস্তানের অধীনে থাকা এই অঞ্চল কিভাবে চলে এলো ভারতের অধীনে, সেই ইতিহাস তো জানবই। তাছাড়া নুব্রা ভ্যালি থেকে তুর্তুক কিংবা পাকিস্তান সীমান্ত থাং বা হুন্ডারের বালিয়াড়ি ছাড়া এখানে আর কি কি দেখার জিনিস আছে, সব কিছু থাকবে এই ভিডিওতে, সঙ্গে থাকবেন। এটা বলা যেতে পারে ভারতবর্ষের শেষ গ্রাম পাকিস্তানের দিক থেকে। এই সিরিজ প্রথম থেকে যারা দেখেননি তাদের জন্য বলি, আমি এখন রয়েছি লাদাখের নুব্রা ভ্যালিতে। এখানে এসেছি হাওড়া থেকে ট্রেনে করে জম্মু হয়ে গাড়িতে শ্রীনগর, সেখান থেকে 11,500 ফুটের ভয়ঙ্কর জজিলা পাস অতিক্রম করে কার্গিল সীমান্তের পাশ দিয়ে লে থেকে 18,000 ফুটের খারদুংলা পাস পেরিয়ে এখন আমি নুব্রা ভ্যালিতে। লে থেকে প্রায় 160 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেছি নুব্রা ভ্যালিতে। নুব্রা ভ্যালিতে উঠেছিলাম ডিস্কিট এলাকার হোটেল থাচুংয়ে। এই হোটেলটা বেশ সুন্দর, অনাবশ্যক চেঁচামেচি হই হল্লা নেই। দোতলা হোটেলটার আমার রুম ছিল গ্রাউন্ড ফ্লোরে। এই হোটেলটার সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা লাগলো আমার কাছে তা হলো এর থামকে জড়িয়ে উঠে যাওয়া গোলাপ গাছের মোটা বেড। তবে এখানকার রুমগুলো একটু কালারফুল। রুমের ভেতরে ঢুকেই পড়বে ডবল বেডের বিছানা, টিভিও রয়েছে, তবে সেসব দেখার সময় সূচক কিছুই পাবেন না। আর এই হচ্ছে টয়লেট। এই হোটেলের ব্যবস্থাপনায় রয়েছে ম্যাগনাম হলিডেজ। সবাই মিলে আড্ডা মারার পক্ষে হোটেল থাচুংয়ের এই ডাইনিংটা কিন্তু দারুণ। স্নান সেরে চলে এলাম সেখানে। তবে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট লুচি আর কাবলি ছোলার তরকারি। আমাদের এই হোটেলে সনমজি রয়েছে। সনমজি ये क्या है? ये चेरी है, चेरी। চেরি দেখুন, চেরি ছোট অবস্থায় কচি অবস্থায় কিরকম লাগে। আর অ্যাপেল গাছ তো দেখেছেন অনেকেই, কিন্তু এক বলিए एक बार। हाँ, ये एप्पल है। অ্যাপেল है, सेब सेब सेब। হ্যাঁ সেব সেব। यहाँ का सेब। ছোট অবস্থায় আপেল কিরকম হয় দেখুন। আজকে আমরা নুব্রা থেকে বেরোচ্ছি তুর্তুক আর থাংয়ের উদ্দেশ্যে। বেশ ভালো ঠান্ডা, 3-4 ডিগ্রির মতন হবে। আকাশ দেখুন মেঘলা করে রয়েছে, সকালে হালকা বৃষ্টি হয়েছে। ওয়েদার ফোরকাস্ট বলছে বৃষ্টি এবং রোদের কম্বিনেশনে চলবে। সকালে একবার রোদ উঠেছিল, তারপর থেকে আকাশের চেহারা এমনই। আমরা রয়েছি নুব্রার ডিক্সিট এলাকাতে। ওইখান থেকে তুর্তুকের ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটারের মতন। সময় লাগবে 2.5 ঘন্টার কাছাকাছি। রাস্তাঘাট পরিষ্কার, দুপাশে প্রকৃতির সৌন্দর্য অসাধারণ, হাত উপর করে দিয়েছে। ডান দিকে সায়ক নদী সবসময় আপনার সাথেই থাকবে। আমরা এখন যাচ্ছি তুর্তুকের দিকে। তা এই তুর্তুক যাবার পথেই পড়বে, নুব্রা থেকে তুর্তুক যাবার পথেই পড়বে হুন্ডার। এই হচ্ছে হুন্ডার। ডান দিকে নিচু করে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু হুন্ডারের বিখ্যাত বালিয়াড়ি। তবে ওইখানে এখন আমরা যাচ্ছি না, ফেরার সময় জায়গাটা আপনাদের দেখাবো। এখন আমরা সোজা বেরিয়ে যাব তুর্তুক থেকে থাংয়ের দিকে। এই হুন্ডারেও কিন্তু অনেকগুলো থাকার জায়গা আছে, তবে হুন্ডার তার বালিয়াড়ি আর ব্যাকট্রিয়ান উটের জন্য বিখ্যাত।
এই তুর্তুক জায়গাটা কিন্তু পাকিস্তান বর্ডারের একদম কাছে। আমরা সবাই জানি এটা হচ্ছে ভারতের ম্যাপের মাথার দিকটা, কিন্তু একটু ভালো করে খেয়াল করুন, এর ডান দিকটা আকসাই চীন অর্থাৎ চীন অধিকৃত, আর বাঁ দিকের বেশ খানিকটা অংশ অর্থাৎ এটা হচ্ছে পাকিস্তান অধিকৃত। এর মধ্যে রয়েছে পাক অধিকৃত কাশ্মীর এবং বাল্টিস্তান, আর আমরা এখন রয়েছি এখানটায়। যাব এই নুব্রা ভ্যালি থেকে এই বাল্টিস্তানের দিকেই, অর্থাৎ এই জায়গাটা পার করলে আপনি ঢুকে যাবেন পাকিস্তান অধিকৃত বাল্টিস্তানে। তুর্তুক অ্যাপ্রিকটের জন্য কিন্তু খুব বিখ্যাত। যেহেতু পাকিস্তান অধিকৃত বাল্টিস্তান এই এলাকার খুব কাছেই, স্বাভাবিকভাবেই ইন্ডিয়ান আর্মির অ্যাক্টিভিটিসও এখানে প্রচুর। এই ডান দিকে দেখুন, এই রাস্তাটাই চলে যাচ্ছে তুর্তুকের দিকে, আর এই ডান দিকে পুরো কিন্তু শায়াগ নদী। এই ডান দিকটা, বাঁ দিকটা পুরো পাহাড় উঠে গেছে। এখানটায় কিন্তু আর কোনো বৃষ্টি নেই, বৃষ্টি যা ছিল ওই জায়গায় হচ্ছিল। ডান দিকে চেয়ে দেখুন, যে বিস্তৃত চর দেখা যাচ্ছে সেটা হচ্ছে শায়ক নদীর চর। এই শায়ক নদী কারাকোরামের রিমো হিমবাহ থেকে উৎপন্ন হয়ে পাকিস্তান, ভারত, চীন হয়ে স্কার্ডুর কাছে সিন্ধু নদীতে গিয়ে মিলিত হয়েছে। ভারতের ম্যাপটা মনে মনে কল্পনা করুন, আমরা এখন যাচ্ছি কিন্তু টিকসিট থেকে পশ্চিম দিকে, মানে পাকিস্তানের দিকে, মানে এই দিকটা হচ্ছে বাল্টিস্তান, ঠিক আছে? তাহলে আমি যেদিকে বসে আছি মানে ঠিক অপোজিট সাইডে রয়েছে কিন্তু তিব্বত পেছন দিকে, মানে ওটা হচ্ছে পূর্ব দিকে, আর আমার বাঁ দিকটা মানে হচ্ছে এদিকটা, এই লেফট সাইড এটা হচ্ছে কিন্তু দক্ষিণ দিক। এদিকে রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হিমালয় পর্বতমালা সহ পুরো ভারতবর্ষ। আর ডান দিকটা মানে এই দিকটা, এই ডান দিকটা মানে হচ্ছে আপনার উত্তর দিক। এদিকে রয়েছে কারাকোরাম পর্বতমালা, এটা হচ্ছে দক্ষিণ দিক, আর এটা হচ্ছে উত্তর দিক। এই দুটোর মাঝখানে আমরা যে যাচ্ছি, এই যে জায়গাটা, এই দুটোর মাঝখানে স্যান্ডউইচের মতন অবস্থান করছে। রাস্তার দুধারে দেখুন ইলেকট্রিকের পোল পোতা আছে, অর্থাৎ এই প্রত্যন্ত এলাকাতেও ইলেকট্রিসিটি আছে। কিন্তু আমার অভিজ্ঞতা বলছে 24 আওয়ার্স ইলেকট্রিসিটি এখানে থাকে না, মাঝে মাঝেই চলে যায়। কিছুদিন আগেও এই রাস্তাটা পিচের ছিল, এখন এই পিচের আস্তরণ তুলে পাহাড় কেটে রাস্তা আরও বেশ খানিকটা চওড়া করা হচ্ছে। সারা লাদাখ জুড়েই দেখলাম রাস্তা চওড়া করার অভিযান চলছে। দেখুন এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, যা গন্তব্যস্থলের দূরত্ব আরও বেশ কিছুটা কমিয়ে দেবে। বেশ কিছুদিন আগে পর্যন্ত একটা কনসেপ্ট চালু ছিল, সীমান্ত এলাকায় রাস্তা খারাপ থাকা ভালো, তাহলে শত্রুপক্ষ যদি সীমান্ত পেরিয়ে ঢুকেও পড়ে তাহলে তাদের খারাপ রাস্তার জন্য বেশ অসুবিধার সম্মুখীন হতে হবে। কিন্তু সেই কনসেপ্ট এখন বদলে গেছে। এখন বরং সীমান্ত এলাকায় ঝকঝকে রাস্তা, সে লাদাখ হোক কিংবা অরুণাচল। এর মানে হচ্ছে এই রাস্তা দিয়ে ভারতীয় সেনা যাতে খুব তাড়াতাড়ি সীমান্ত এলাকায় পৌঁছাতে পারে, তার জন্যই এই ব্যবস্থা। রাস্তায় যেতে যেতে আমাদের ড্রাইভার শায়ার মালিক বেশ কিছুক্ষণ আগে আমাকে জিজ্ঞাসা করেছিল, দাদা আপনাদের কাছে জলের বোতল কিংবা লজেন্স জাতীয় কিছু আছে? বলেছিলাম কাজ চালানোর জন্য কিছু আছে, বেশি কিছু নেই। কারণটা বুঝতে পারলাম এখন। তোমার नाम क्या है? पढ़ाई करते हो? कौन सी क्लास में? थर्ड क्लास में। इधर स्कूल है? हाँ? स्कूल कितना दूर इधर से? इधर से बुद्धम। अच्छा नहीं तो नहीं, ये लो अच्छे से पढ़ाई करना, ठीक है? भाई को देना। ओके थैंक यू। हाथ मिलाओ। हाँ। আসলে এই বাচ্চাগুলো রাস্তা তৈরি কিংবা পাথর কাটার কাজের সঙ্গে যেসব শ্রমিকরা যুক্ত তাদের সন্তান। এই রুক্ষতার মধ্যেই ওদের বেড়ে ওঠা।
স্বাভাবিকভাবেই জল কিংবা খাবার সময় মতো এখানে পাওয়া যায় না, আর শিয়ক নদীর এই খোলা জলও খাবার মোটেই উপযুক্ত নয়। এতক্ষণ পর্যন্ত শিয়ক নদী আমাদের ডান দিকে ছিল, এখন চলে এসছে বাম সাইডে। দেখুন से पहले जो बॉर्डर था ना लास्ट हमारा सर, हाँ ये बगदान विलेज जो था ये लास्ट बॉर्डर था। यही जी सर, 1971 में जो वार जा सकते हैं हम लोग। नहीं आज तो जा सकते हैं, बट हाँ 1971 के पहले नहीं जा सकते। नहीं जा सकते थे, ये लास्ट बॉर्डर था। अच्छा। और 1971 वाली वार में हमारे इंडियन आर्मी जो सो 8 घंटे में इतना सारा कैप्चर किया, बगदान से लेके तुर्तुक थांग तक। जितने, हाँ सर, 8 घंटे में जितना इंसान पूरी नींद नहीं कर पाता, इंडियन आर्मी ने इतने में हमारा कवर कर लिया। यहाँ से बगदान से तुर्तुक थांग तक 8 घंटे में पूरा कवर कर लिया। पूरा तुर्तुक तक? पूरा तुर्तुक से लेके पीछे थांग तक। तुर्तुक से पीछे 6 किलोमीटर। थांग तुर्तुक से और 6 किलोमीटर। तुर्तुक से पीछे थांग बॉर्डर जो है ना 6 किलोमीटर। अच्छा। वहाँ तक 8 घंटे में इंडियन आर्मी ने कैप्चर कर लिया, और वो भी टोटल 8 घंटे में। ये तो बाल्टिस्तान का नज़दीक है। हाँ बहुत नज़दीक है सर। वहाँ से 2.5 किलोमीटर है टोटल पाकिस्तान बलूचिस्तान जो है ना, वहाँ का पाकिस्तानी जो लास्ट विलेज है। जैसे हमारा यहाँ से थांग है, वो वैसे उनका ही वहाँ पे उनकी विलेज है, उसका नाम मालूम नहीं सर। उधर से थांग से दिखाई देता है क्या? थांग से दिखाई देता है सर, बिल्कुल आमने सामने। अच्छा जी सर। আমি এতক্ষণ আপনাদের যে গল্পটা শোনালাম সেই কথাটাই কিন্তু এইখানে লেখা রয়েছে পুরো জায়গাটায়। এই জায়গাটা থেকেই কিন্তু মানে এটাই ছিল ইন্ডিয়ার একদম শেষ জায়গা 1971 সালের আগে। ইউ আর নাও এন্টারিং দ্য এরিয়া ফ্রম হোয়ার পাকিস্তান ওয়াজ ড্রিভেন ব্যাক। জয় হিন্দ। এখান থেকেই পাকিস্তানের সেনাবাহিনী বা গিলগিট প্রদেশের যারা সন্ত্রাসবাদী ছিল তাদেরকে এখান থেকে বার করে দেওয়া হয়। আবার একটা ব্রিজ, আর তার নিচ দিয়ে সেই শিয়ক নদী। তবে শিয়ক এখন বেশ খানিকটা খরস্রোতা। এই রাস্তা দিয়ে আপনার যেতে যেতে মনে হবে এত প্রত্যন্ত জায়গায় মানুষ থাকে। বেঁচে থাকার জন্য যে বেসিক ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন সেগুলো যে এখানে একদমই অপ্রতুল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে এই রাস্তা দিয়ে নিয়মিত গাড়ি চলে। আর একটা ব্যাপার হলো, যেহেতু ভারতীয় সেনাবাহিনীর নজরদারিতে এই এলাকাটা রয়েছে, সুতরাং সেনাবাহিনীর দিক থেকে সমস্ত রকম সাহায্য এখানকার অধিবাসীরা পায়। শিয়ক নদী এখন আবার চলে এসেছে আমার ডান দিকে। এই জায়গায় রাস্তাটা খুব একটা বেশি চওড়া নয়, দুটো গাড়ি পাশাপাশি যেতে গেলে একজনকে দাঁড়াতেই হবে। ভাবতেই অবাক লাগছিল এই সব জায়গা আগে ছিল পাকিস্তানের দখলে। তবে এই রাস্তা ধরে আর কিছুটা এগুলি পড়বে তুর্তুক। এখানে চারদিকে লেখা রয়েছে বাল্টিস্তান ফুড স্টোরস, বাল্টিস্তান না, বাল্টি ফুড স্টোরস, বাল্টি ক্যাফে ইত্যাদি ইত্যাদি। আমরা এসে পড়েছি এখন তুর্তুকে। আমরা কিন্তু এখন তুর্তুকে থামবো না, তুর্তুক থেকে আরও কিছুটা এগিয়ে থাঙে যাব। ওখান থেকে পাকিস্তান বর্ডার দেখা যায়। তা আমরা এখন এই যে দেখুন তুর্তুক জায়গাটায় রয়েছি আমরা। তুর্তুক যে শহর বা জনপদ সেই জায়গাটায় রয়েছি। এই তুর্তুক শহর জুড়ে দেখছি প্রচুর বাম্পার রয়েছে ছোট ছোট, যেরকম আমাদের ওদিকে থাকে সামনে স্কুল আসতে গাড়ি চালান বলে একটা বাম্পার দেওয়া থাকে, সেরকম ব্যাপার। এই দেখুন দোকান, গেস্ট হাউস, রেস্টুরেন্ট, তুর্তুক লেখা রয়েছে, গেস্ট হাউস, রেস্টুরেন্ট, উল্লাহ তুর্তুক।
বোঝাই যাচ্ছে এই জায়গাটা বেশ খানিকটা ধসপ্রবণ। রোজই প্রায় ধস নেমে আসে রাস্তায়, আর সেগুলোকে সরিয়ে রাখা হয় ডান দিক বাঁ দিক করে। ঢুকতেই ব্রিজের মাথায় লেখা রয়েছে ওয়েলকাম টু লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। এখান থেকে ভারতবর্ষের শেষ গ্রামের দূরত্ব মোটে 3.5 কিলোমিটার, আর সেই গ্রামের নাম থাং। আর এখান থেকেই দেখতে পাওয়া যায় পাক অধিকৃত বাল্টিস্তানের লোকজনকে। ইউ আর আন্ডার এনিমিজ অবজারভেশন, এর মানে হচ্ছে আপনি শত্রুপক্ষের নজরে আছেন। আমাদের এদিকে কিন্তু পাকিস্তান বর্ডার। পাকিস্তান বর্ডার মানে হচ্ছে গিলগিট স্থান, পাক অধিকৃত গিলগিট প্রদেশ, আর এদিকটা পুরোটাই ইন্ডিয়া। আমি এখন রয়েছি থাং ভিলেজে। এটা বলা যেতে পারে ভারতবর্ষের শেষ গ্রাম পাকিস্তানের দিক থেকে। এনার হাতে একটা দূরবীন দেখতে পাচ্ছেন। আপনার নাম क्या है भैया? राजीव सर। राजा, ये दूरबीन से क्या देखता है? ये देखेगा अपने आर्मी के अपने बॉर्डर देखेगा, पाकिस्तान बैंकर देखेगा, पाकिस्तान गाँव देखेगा। अच्छा, ये थंग बोलता है, हमारे ये लाल थंग। बॉर्डर थंग है। हाँ। पाकिस्तान का लाल बॉर्डर फानू है। मतलब उधर कर फानू गाँव है। फानू गाँव। हाँ, वो फानू गाँव में ये यहाँ हमारा थंग का थंग बोलता है ना। अच्छा, उधर ये दूरबीन से फानू गाँव दिखाई देता है? देखेगा सर, दिखाइए एक बार। यहाँ नीचे देखा ना, हाँ, ये नीचे हमारा लास्ट चुकी है, हमारे यहाँ से ख़त्म होता है। जो ना आगे जो अलकच्चे का रिवर है, उसका आगे लेन है, उसका ऊपर जो माउंटेन ऊपर रोड जैसा है, वो बैंकर है, आर्मी पाकिस्तान आर्मी का बैंकर है। इसमें थर गलशिया में जाने का रोड है इनके पीछे से, यहाँ से। अच्छा, जो ना जो आगे वाला वो गाँव है, फानू गाँव बोलता है। फानू गाँव। हाँ, फानू गाँव है। ये नीचे वाला उनका है। ये वाला जब यहाँ से ये माउंटेन के ऊपर आकर यहाँ पर रोड जैसा है ना, वो रहता है उस सब तो जब बर्फ गिरा माउंटेन उनका है। अच्छा, इसके बाद ये माउंटेन जो है ना पूरा पाकिस्तान का है। ये पूरा वाला। अच्छा, ये पूरा देखेगा आप इस माउंटेन वो पाकिस्तान का है। हाँ, ये यहाँ पर ये वाला माउंटेन के ऊपर है, अच्छा, वहाँ भी रहता है। ये वाला माउंटेन के ऊपर है। हाँ, এইদিকে যে মাউন্টেন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওই দিকটা ওইখানেই কিন্তু পাকিস্তান আর্মি আছে। ওদিকে কিন্তু পাকিস্তান আর্মি আছে, সেজন্য বলা হচ্ছে শত্রুপক্ষের নজরে কিন্তু আপনি আছেন। আমরা যেমন দেখতে পাচ্ছি, ওরাও কিন্তু আমাদের লক্ষ্য রাখছে। आप देखते जाओ, उसमें 3 बैंकर देखेगा, आप फॉलो करते जाओ दूरबीन से, ठीक है ना। इसका आगे वो जो ना वहाँ पर काला देख रहा है, वो बर्फ के नीचे वो काला माउंटेन देख रहा है, उसमें काला देख रहा है आपको, काला है, वो भी है उनका बैंकर। कौन सा? वो माउंटेन के ऊपर वो वहाँ देखो, हाँ हाँ हाँ, वहाँ भी है, ठीक है ना। इसमें ये से थर गलशिया में जाने का रोड है इनका, थर गलशिया में जाने के यहाँ से रोड है, ठीक है ना, पाकिस्तान का। हमारे यहाँ फेंसिंग है, यहाँ से आगे जो है ना हमारे 1 किलोमीटर और आगे है, वो हमको नहीं देखेगा हमारा आर्मी। यहाँ से वो लास्ट पर कुना के ऊपर वहाँ पर रोड जैसा देख रहा है, उस वो रोड जैसा हाँ, उसको इस साइड में इस माउंटेन के ऊपर देखा आपको, वो वाला हमारा है। कौन सा? ये वाला माउंटेन के ऊपर लास्ट पर देखा आपको। पहले इधर आदमी आते थे क्या? ये नहीं आता था, अभी 4 साल हो गया गवर्नमेंट का मेहरबानी पर, जब मोदी में यहाँ हुकूमत आ गया ना, तब यहाँ से छोड़ना शुरू हो गया, तब यहाँ तरक्की होना शुरू हो गया। हमारे यहाँ पर पहले हम लोग एपीकोट होता था, हम ले में बिक्री करता था, आजकल टूरिस्ट आ गया, यहाँ पर हम लोग बिक्री करता, हमारे यहाँ पर सब चीज़ यहाँ होता, तरक्की होना शुरू हो गया। पहले हम लोग सिलेंडर के लिए मुश्किल होता, आज हर घर घर में सिलेंडर पहुँच जाता है। जो राशन स्टोर होता है हमारे चक्सी में पहुँच गया, अभी हमारे थंग में भी स्टोर का राशन देना शुरू हो गया। अभी तो बहुत ज़मीन आसमान का फर्क है। আমার সঙ্গে রয়েছেন গুলাম হোসেন। ওনার হিস্ট্রি শুনলে কিন্তু চমকে উঠবেন। फिर मैं 19 साल पाकिस्तान में रहा जी, वही गाँव फटानू गाँव का पैदाइश था जी। এনার রোমহর্ষক গল্প শুনবো পরের পর্বে। তবে আজকে এখন খুব খিদে পেয়ে গেছে। এখানে বেশ কিছু বাল্টি রেস্টুরেন্ট আছে, ঢুকে পড়লাম তাদেরই একটাতে। এখানে রয়েছে থাং ভ্যালি রেস্টুরেন্ট। তা সেখানে খাবার দাবারের মেনু চার্টটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। এখানে ব্রেকফাস্টে আলু পরোটা 120 টাকা,
সব কিছুর দাম একটুখানি বেশি দেখতে পাচ্ছেন। টি, মিল্ক টি 50 টাকা। যাই হোক, দাম বেশি আছে সব কিছু, এত উঁচুতে স্বাভাবিক। স্টিম রাইস 100 টাকা, জিরা রাইস 120 টাকা, ডাল ফ্রাই 150, যেগুলো লোকে খায়। পালক পনির 250, পনির বাটার মশলা 250। চাইনিজও আছে, নুডলস, স্যুপ, গ্রিন স্যালাড। এখানে গ্রামের মহিলারা নিজেদের হাতে প্যাকেট করা অ্যাপ্রিকট বিক্রি করেন। এই অ্যাপ্রিকটের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন এ এবং সি। এছাড়া এতে মিনারেলের মধ্যে থাকে ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন প্রভৃতি। তাছাড়া অ্যাপ্রিকট খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর সব থেকে সস্তায় অ্যাপ্রিকট কিন্তু আপনি পাবেন এই থাং ভিলেজেই। আমি এখানে থাং গ্রামে এসেছি, অ্যাপ্রিকট ছাড়া নিয়ে যাওয়া চলে। এই হচ্ছে অ্যাপ্রিকট, এটা 500 গ্রাম 250 টাকা দাম। কেমন লাগলো ভিডিও সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অল বাটনটা প্রেস করে দেবেন। পরের পর্বে আমরা যাচ্ছি এই থাং ভিলেজ থেকে তুর্তুক, হুন্ডার বালিয়াড়ি এবং ডিস্কিট মনেস্ট্রিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনের পর্বে। ধন্যবাদ।